কিছু মাস আগেই ভারতীয় বায়ুসেনা অপারেশন সিন্দুর চালিয়ে এক অসাধারণ সাফল্য দেখিয়েছিল। সেই অভিযানে একসাথে চীন, পাকিস্তান আর তুরস্ক এই তিন দেশের হুমকিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। তখন পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছিল যে ইন্ডিয়া ইজ আ ফোর্স টু রেকন উইথ। কিন্তু বন্ধুরা, সেই অপারেশন একটা বড় দুর্বলতাকেও সামনে নিয়ে আসে, যেটা দেখে ভারতের শত্রুরা ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। আর সেই দুর্বলতা হলো ভারতের হাতে এখনো নেই সেই ধরনের রিয়াল স্ট্রেংথ ফাইটার জেট, একটা অদৃশ্য শিকারী যে শত্রুর আকাশসীমায় ঢুকে চুপচাপ ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, অথচ টেরও পাওয়া যাবে না। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সিডিএস জেনারেল অনিল চৌহান বারবার বলেছিলেন আসন্ন চ্যালেঞ্জের জন্য সেনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির মাঝেই ভারত এবার এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা নিয়ে গ্লোবাল ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ভূমিকম্প লেগে গেছে। এখন এই খেলায় মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্বের বড় দুই শক্তি। ফ্রান্স তার পরীক্ষিত বিশ্বস্ত রাফালে নিয়ে, আর রাশিয়া রয়েছে তার 5th প্রজন্মের ব্রহ্মাস্ত্র Su-57 নিয়ে। রাশিয়া ভারতের সামনে এমন এক অবিশ্বাস্য অফার রেখেছে যেটা শুনে শুধু ফ্রান্স নয়, আমেরিকারও ঘুম উড়ে গেছে। কারণ এই অফার শুধু কয়েকটা ফাইটারজের বিক্রির ব্যাপার নয়, বরং ভারতের হাতে তুলে দেবে আকাশের অ্যাবসলিউট সুপ্রিমেসি। এর পরিণামে চীন বা পাকিস্তানের মতো দেশগুলি ভারতের সামনে যেন ছোটখাটো খেলোয়াড় হিসেবেই মনে হবে। কিন্তু কোশ্চেন অ্যারাইজ যে রাশিয়া আসলে ভারতকে কি অফার করছে, কেন ফ্রান্সের রাতের ঘুম উধাও হয়ে গেছে, আর কিভাবে এই ডিল ভারতকে এক অজেয় গ্লোবাল সুপার পাওয়ার বানাতে চলেছে। বন্ধুরা, পুরো গল্পটা জানাবো আপনাদের, তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো অবধি এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো খেলা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভারত শুধু একজন বায়ার নয়, বরং একেবারে স্ট্র্যাটেজিক কিং মেকারের ভূমিকায়। ভারতীয় বায়ুসেনার পূর্ণ শক্তি ধরে রাখতে হলে দরকার মোট 42 স্কোয়াড্রন ফাইটার জেট, কিন্তু বাস্তবে বর্তমানে রয়েছে মাত্র 31টি স্কোয়াড্রন। এই ঘাটতি পূরণ করতে ভারত ঘোষণা করেছে বিশাল এক টেন্ডার, 114 মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট MRF-এ। এই প্রজেক্টের মোট দাম দাঁড়াচ্ছে প্রায় $20 বিলিয়ন বেশি। এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ডিফেন্স ডিলস হতে চলেছে। আর সেই জন্যই বিশ্বের বড় বড় খেলোয়াড়রা এখন ভারতের দরজায় লাইনে দাঁড়িয়ে। ফ্রান্স রাফালে জেটের সফলতার পর ধরে নিয়েছিল যে এই ডিলটি তাদের পকেটের ভেতরেই। তারা ভারতের সামনে এক লোভনীয় অফার রেখেছিল, 60% ইনডিজিনাইজেশন প্লাস লোকাল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ স্বদেশীকরণ। কিন্তু তারা ভুলে গেছে যে এটা 2025-এর নিউ ইন্ডিয়া, যে কারোর টুকরো টাকরায় খুশি থাকে না। এখন ভারত নিজের শর্তেই চুক্তি করে। এমন সময় রাশিয়া খেললো তার বড় একটি ট্রাম্প কার্ড। তারা স্পষ্ট বলে দিল 2 থেকে 3টি স্কোয়াড্রন নয়, ছোটখাটো 46 থেকে 54 জেট নয়, বরং সরাসরি 7টা থেকে 8টা স্কোয়াড্রন আর 126 থেকে 144টা এয়ারক্রাফটসের এক বিশাল চুক্তি করা হোক। এই প্রস্তাব এক ঝটকায় রাফালের গোটা ইকুয়েশনটাই উল্টে দিল। রাশিয়ার বার্তাও পরিষ্কার, আপনারা শুধু একটা ফাইটার জেট কিনছেন না, আপনারা কিনছেন ফিউচার টেকনোলজি। আরও বড় কথা, রাশিয়া চাইছে এই উৎপাদন হোক ভারতের HAL নাসিক ফ্যাক্টরিতে, যেখানে ইতিমধ্যেই 220টিরও বেশি Su-30 MKI রয়েছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার আর এক্সপার্টাইজ সবকিছু ভারতের হাতেই রয়েছে। এটা আর শুধু একটা বিজনেস ডিল নয়, এটা হলো এক বিশাল স্ট্র্যাটেজিক চক্রব্যূহ যেখানে রাশিয়া ফ্রান্সকে ফাঁদে ফেলছে। রাশিয়ার সোজা বার্তা হলো, ইন্ডিয়া যদি স্ট্র্যাটেজিক অটোনমি চায়, যদি সত্যি আত্মনির্ভর ভারত হতে চায়, তাহলে তার রাস্তা যাবে কেবলমাত্র Su-57E এর মধ্যে দিয়েই। এখন আসল প্রশ্নটা হচ্ছে, Su-57E-তে এমন কি আছে যা রাফালে দিতে পারছে না? রুশ কর্মকর্তারা চুপি চুপি নয়, বরং সরাসরি বলে দিচ্ছেন Su-57 শুধু রাফালের চেয়ে এগিয়ে নয়, বরং এমন এক স্টেলথ জেট যেটা রাফালের চারিদিকে ঘুরলেও তার র্যাডারে ধরা পড়বে না। এটা কোনো ছোট দাবি নয়, বরং রাফালের ক্ষমতার ওপর একেবারে সরাসরি চ্যালেঞ্জ। এই বিষয়টা বোঝার জন্য আমাদের জানতে হবে একটি টার্ম, র্যাডার ক্রস সেকশন, RCS। সহজ ভাষায় বললে এই RCS হলো কোনো বিমান র্যাডারে কতটা ভিজিবল। যত কম RCS তত বেশি অদৃশ্য সেই প্লেন। রাফালের RCS প্রায় 0.1 স্কোয়ার মিটার, যা খারাপ নয়, কিন্তু Su-57E-র RCS 0.1 থেকে 0.5 স্কোয়ার মিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এই কম RCS এর আসল রহস্য হলো এর ইন্টারনাল উইপন বেস সিস্টেম, মানে প্লেনের ভেতরেই অস্ত্র রাখা হয়। অন্যদিকে রাফালের বেশিরভাগ অস্ত্র ডানার নিচে ঝুলিয়ে নেওয়া হয়, ফলে তার RCS বেড়ে যায় এবং শত্রুর র্যাডারে সহজেই ধরা পড়ে। একবার ভাবুন তো, হিমালয়ান ব্যাটলফিল্ড যেখানে প্রতিটি কোনায় শত্রু লুকিয়ে থাকে, সেখানে এমন একটা বিমান যে চোখে ধরা না পড়েই শত্রুর ঘাঁটিতে ঢুকে হামলা চালাতে পারে, সেটা কতটা বড় গেম চেঞ্জার হতে পারে। অবশ্য ফ্রান্সও তার রাফালের F4 ভ্যারিয়েন্ট নিয়ে দাবি করেছে যে এটা সুপার ক্রুজ মার্ক 1.4 এর আফটার বার্নার ছাড়াই উঠতে পারবে এবং আরও ভালো স্টেলথ ক্ষমতা দেবে। কিন্তু রাশিয়ার যুক্তি পরিষ্কার যে রাফালে আসলে একটা 4.5 জেনারেশন এয়ারক্রাফট, আর Su-57E হলো আসল 5th জেনারেশন প্রেডেটর। রাশিয়ার আরেকটা অভিযোগ হলো ডিসল্ট অ্যাভিয়েশন আসলে তার কাস্টমারদের এক ধরনের ইকোসিস্টেম ট্র্যাপে ফেলে।
মানে প্লেনের 40 বছরের লাইফ সাইকেলে যে কোনো ছোট বড় ওয়েপন ইন্টিগ্রেশন করতে গেলেই গ্রাহককে বিশাল টাকা খরচ করতে হয়, আর এটাকে রাশিয়া বলছে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অটোনমির ওপর সরাসরি আঘাত। রাশিয়ার আসল ব্রহ্মাস্ত্র কিন্তু শুধু এয়ারক্রাফটের টেকনোলজি নয়, বরং সেই টেকনোলজি ইন্ডিয়াকে দেওয়ার প্রতিশ্রুতি। মনে করুন 2018 সালে ভারত FGFA প্রোগ্রাম 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট থেকে বেরিয়ে এসেছিল। তখন ভারতের সন্দেহ ছিল রাশিয়ার স্টিলথ ক্ষমতা আর কস্ট এফেক্টিভনেস নিয়ে, কিন্তু এখন রাশিয়া বলছে তারা আগের সব ভুল থেকে শিক্ষা নিয়েছে। আর 2025-এর শুরুতে যে নতুন অফার তারা ইন্ডিয়াকে দিয়েছে সেটা ভারতের মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের জন্য একেবারে বুম। রাশিয়া যা বলছে সেটা সময়ের বড় প্রতিশ্রুতি। ভারতকে Su-57E তৈরির জন্য সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দেওয়ার যে ঘোষণা সেটাই এই ডিলকে ঐতিহাসিক করে তুলছে। এর ফলে HAL নাসিকে 70 থেকে 80% পর্যন্ত স্বদেশীকরণ নিয়ে Su-57E তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ শুধু প্লেন কেনার চুক্তি নয়, বরং দেশের অটো শক্তি এবং ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করার সুযোগ। সবথেকে বড় দিকটা হলো ফুল সোর্স কোড অ্যাক্সেসের বার্তাও রাশিয়া দিয়ে ফেলেছে। সোর্স কোড হচ্ছে কোনো বিমান সিস্টেমের মন, ফ্লাইট কন্ট্রোল, অ্যাভিওনিক্স এবং উইপন ইন্টিগ্রেশনের সব লজিক সেখানে থাকে। সোর্স কোড হাতে থাকলেই ভারত চাইলে রুশ অনুমতি বা টাকা ছাড়াই নিজের বানানো অস্ত্র সিস্টেম সহজেই Su-57E তে ইন্টিগ্রেট করতে পারবে। ভাবুন ডিআরডিওর অ্যাস্ট্রা মিসাইল বা রুদ্রম বা আমাদের অন্য লেথাল উইপন্স যদি Su-57E তে বসানো যায়, তাহলে ইন্ডিয়ার স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এক পালকে অনেক দূরে পৌঁছে যাবে। এই স্বাধীনতার স্তরই এমন কিছু যা রাফালে ধাঁচের চুক্তি কখনোই দেবে না। আর এটি রাশিয়ার সবচেয়ে বড় প্রলোভন, যে টেক প্লাস অটোনমি। CAGAও আগেই ইঙ্গিত দিয়েছিল রাফালের পদ্ধতিতে সোর্স কোডের সীমিত অ্যাক্সেস অনেক ক্ষেত্রে ইন্ডিজিনাস আপগ্রেডসের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই রাশিয়ারা বলছে দে উইল অফার এ হাইলি কাস্টমাইজেবল 5th জেনারেশন প্ল্যাটফর্ম HAL যা সহজেই কাস্টমাইজ করা যাবে। আরও একটি লুকানো হাতিয়ার আছে, এস ড্রাইভ বা মোটর নয় বরং ইঞ্জিন। রাশিয়া Su-57E এর জন্য তাদের নতুন AL-51F1 ইঞ্জিন প্রস্তাব করছে, যা ড্রাই থ্রাস্ট প্রায় 11 টন এবং আফটার বার্নার 17.5 টন পর্যন্ত থ্রাস্ট জেনারেট করে। এই ইঞ্জিন Su-30MKI এর ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এটি প্লেনকে সুপার ক্রুজের ক্ষমতা দেয়, অর্থাৎ আফটার বার্নার না জ্বালিয়েই সুপারসনিক গতি অর্জন করা। হিমালয় বা LACর হাইটের অপারেশনগুলোয় এই সুপার ক্রুজ ক্ষমতায় আসল গেম চেঞ্জার। কম জ্বালানির খরচ, বেশি রেঞ্জ এবং দ্রুত প্রতিক্রিয়া। আরেকটি সুবিধা, Su-57E প্রযুক্তি ও সিস্টেমগুলি Su-30MKI এর সঙ্গে 70 থেকে 80% মিল রাখে। এর মানে হলো যে পাইলটরা ইতিমধ্যে Su-30MKI চালাচ্ছে তারা Su-57E কন্ট্রোল খুব সহজেই শিখে ফেলবে। মেইনটেনেন্সও তুলনামূলকভাবে সহজ হবে। পারফরমেন্স ট্রানজিশন এবং লজিস্টিক ইন্টার অপারেবিলিটি দুটোরই বড় সুবিধা। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে রাশিয়ার প্রস্তাব কেবল একটি প্লেন বিক্রির চেয়ে অনেক বেশি। টেকনোলজি স্বাধীনতা, ইন্ডিজেনাইজেশন এবং লং টার্ম কাস্টমাইজেবিলিটি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, এই সব মিলিয়ে এটি ভারতের দিক থেকে একটি খুব আকর্ষণীয় প্যাকেজ। বন্ধুরা, রাশিয়ার এই প্রস্তাব শুধু কিছু বিমান বিক্রি করার ব্যাপার নয়, বরং ভারতের গোটা এয়ারফোর্স ইকোসিস্টেমকে এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। Su-57E এর সঙ্গে আসা GAA বেসড AES এর র্যাডার আর ইন্ডিয়ান মিশন কম্পিউটার ভবিষ্যতে Su-30MKI এর সুপার 30 আপগ্রেডেও ব্যবহার করা যাবে। মানে এক ঢিলে দুই পাখি, একটা ডিল কিন্তু ডবল বেনিফিট। রাশিয়ার এই বড় দাও ভারতের সামনে একটা সোনালী সুযোগ খুলে দিচ্ছে আমেরিকা আর ইউরোপের ওপর চাপ তৈরি করার জন্য। কারণ এই ডিল শুধু IAFকে নতুন ব্যাকবোন দেবে না, এর সঙ্গে আসা প্রযুক্তি সরাসরি ভারতের নিজস্ব 5th জেনারেশন AMCA প্রজেক্টকে বুস্ট করে দেবে। এইভাবে ইন্ডিয়া শুধু ফাইটার ইম্পোর্টার নয়, বরং একটা ফাইটার ম্যানুফ্যাকচারার নেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু বল এখন ভারতের কোর্টে। একদিকে আছে ফ্রান্সের রাফালে, যেটা ইতিমধ্যেই অপারেশন সিন্দুরের মতো মিশনে তার শক্তি প্রমাণ করছে, টেস্টেড, রিলায়েবল, আনম্যাচড মাল্টি রোল ক্যাপাবিলিটি। আর ইন্ডিয়াতে আগে থেকেই পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে, তাই রাফালে হলো একটি সেফ অপশন। অন্যদিকে আছে রাশিয়ার Su-57E, যেটা একেবারে হাই রিস্ক হাই রিওয়ার্ড গ্যাম্বেল। হ্যাঁ, রিস্ক আছে। ইউক্রেন কনফ্লিক্টের কারণে রাশিয়ার প্রোডাকশন ক্যাপাসিটি চাপের মুখে, আর তাদের নিজের এয়ারফোর্স তো হাতে গোনা কয়েকটা Su-57 আছে। ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে টাইম বাউন্ড ডেলিভারি নিয়ে প্রশ্ন ওঠে। আরও আছে কিছু ইন্ডিয়ান অ্যানালিস্ট Su-57 এর স্টিলথ ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছে, যেটা আমেরিকার F-35 এর সঙ্গে তুলনা করে। কিন্তু রাশিয়ার প্রস্তাব আসলে শুধু প্লেন কেনার চুক্তি নয়, এটা ভারতের স্ট্র্যাটেজিক সোভারেনিটির প্রশ্ন। কারণ Su-57E মানে হলো সরাসরি একটা এজ এগেইনস্ট চায়নার J-20 ফ্লিট, আর পাকিস্তান যে J-35 কেনার চেষ্টা করছে তার বিরুদ্ধেও একটা বড় অ্যাডভান্টেজ।
এই ডিল শুধু বিমান নয় বরং HAL, DRDO, টাটার মতো প্রাইভেট জায়ান্টসকে ভারতের পুরো ডিফেন্স ইকোসিস্টেমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। হ্যাঁ, জিওপলিটিক্যাল দিক থেকেও ইকুয়েশন আছে। এমন একটা বড় চুক্তি হয়তো ইন্ডিয়া US রিলেশনশিপের চাপ তৈরি করবে, কিন্তু ইন্ডিয়ার মাল্টি অ্যালাইনমেন্ট ফরেন পলিসি তাকে সেই স্বাধীনতা দেবে যাতে সিদ্ধান্ত একটাই হবে ইন্ডিয়াস ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট। এবং এই সিদ্ধান্ত নির্ধারণ করবে ইন্ডিয়া কি পরের কয়েক দশকেও শুধু একজন বায়ার হয়েই থাকবে, নাকি সত্যিকারের টেকনোলজি ওনার হয়ে আকাশে নিজের শক্তি দেখাবে। এখন সবথেকে বড় প্রশ্ন, ভারত সরকার কি করবে? ফ্রান্সের টেস্টেড আর ট্রাস্টেড রাফালের ওপরে ভরসা রাখবে, নাকি রাশিয়ার এই রেভলিউশনারি অফারকে গ্রহণ করে লিখবে নতুন ইতিহাস এবং হবে আকাশের সত্যিকারের সম্রাট? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।